স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় জার্মান সরকার সর্বাত্মক সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর ওলাফ সলৎ। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে জার্মান চ্যান্সেলর একথা বলেন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি সম্পর্কে জার্মান চ্যান্সেলরকে জানান আর বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন ওলাফ সলৎ। বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরি হলেও জুলাই সনদ সই করা হবে। এছাড়াও দুই নেতা বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এদিকে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউগেস ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফেব্রুয়ারিতে মিউনিকে বার্ষিক নিরাপত্তা সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানান। এছাড়া সাইডলাইনে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হর্তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। হার্ট, কিডনি, লিভারে প্রাধান্য দিয়ে লন্ডনে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। আর দু একদিনের মধ্যেই তার চিকিৎসক দলে যোগ দেবেন দুজন বিশেষজ্ঞ। স্থানীয় সময় মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। একটি মেডিকেল বোর্ড যেটি এই ইউকের বিভিন্ন বিষয়ের মেডিকেল বিশেষজ্ঞ চিকিৎসক এবং জন হপকিন্স এবং নিউ ইয়র্ক বাংলাদেশ সহ তার চিকিৎসকরা মেডিকেল বোর্ডে অংশগ্রহণ করেছে। ওনার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার যে রিপোর্টগুলো পর্যালোচনা করেছে। আরও দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক ওনাকে আগামী 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ দেখবেন। সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের মধ্য দিয়ে বিচার বিভাগের 53 বছরের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করছেন আইনজীবীরা। ডিবিসি নিউজকে দেয়া প্রতিক্রিয়ায় তারা বলেন, মেরুদণ্ড সোজা রাখলে চাপের মুখেও ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব। দলমতের ঊর্ধ্বে উঠে নবগঠিত কাউন্সিল যোগ্য ব্যক্তিদের বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন এমন প্রত্যাশা সিনিয়র আইনজীবীদের। 18 কোটি মানুষের শেষ ভরসা সুপ্রিম কোর্ট, কিন্তু বিচারপতিদের অদক্ষতা এবং দুর্নীতির কারণে বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ছিল বিচার প্রার্থীদের। এমন বাস্তবতায় বিচার বিভাগ সংস্কারের ধারাবাহিকতায় জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের সিদ্ধান্ত জানান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এরই অংশ হিসেবে 6 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করে অন্তর্বর্তী সরকার। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 আজকে গেজেট নোটিফিকেশন হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান আইনজীবীরা, জানান প্রতিক্রিয়াও। যারা সত্যিকারের প্র্যাকটিস করতে করতে একটা অভিজ্ঞতা অর্জন করেছে সেই ধরনের লোক আসবে। অনেক সময় তো শোনা যায় যে একদিনও মামলা মুভ করেনি, এরকম লোকজনও রিকমেন্ডেড হয়েছে, ওখানে বসেছে, এরকম যাতে আর এই বদনামগুলো যাতে আর না আসে, সামনে না আসে, সেটি আমার প্রত্যাশা। এবং আমি অভিনন্দন জানাই যারা এটির শুভ সূচনা করেছেন। আমি যেটা বলবো, আমার যে প্র্যাকটিসের অভিজ্ঞতা এখানে বিচারক নিয়োগের ক্ষেত্রে যে নীতিমালাটা করা দরকার সেখানে হলো প্রথমত হলো বিচারক নিয়োগ হবে সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। কারণ সরকারের কর্তৃত্ব থাকলেই পরে সেখানেই পরে বিচার বিভাগের উপরে সরকারের খড়গ বা যে কোনোভাবে হোক মেকানিজম তৈরি করে বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করা, এই বিষয়গুলো সবসময় প্রচেষ্টা থাকে। নবগঠিত কমিটির কাছে নিজেদের প্রত্যাশার কথাও জানান তারা। বিচারক হতে হলে কিন্তু আপনাকে জ্ঞান, সাহস, সততা, 3টা জিনিসই লাগবে। এই 3টার সমন্বয় যদি করে আপনি বিচারক নিয়োগ করতে পারেন তাহলে বিচার বিভাগের উপরে সরকারের যতই খড়গ থাকুক সেক্ষেত্রে কোনোভাবেই তাকে দমায়ে রাখা যাবে না। হাইকোর্টটা মেধাভিত্তিক হবে, সৎ হবে, সাহসী লোকের এখানে পদায়ন হবে, যারা আদেশ দিয়েই ক্ষান্ত হবেন না, এই আদেশ কমপ্লাই হয়েছে কিনা সে যত বড়ই হোক তাকে এটার ভিতরে আনতে পারবেন। ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের এই উদ্যোগ দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতির অপবাদ ঘুচাবে বলেও মনে করেন আইনজীবীরা। দলীয় প্রেসার, গোষ্ঠীগত প্রেসার বা অন্য কোনো প্রেসারে তারা কাবু হবেন না, সেটির থেকে উত্তরণ ঘটবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাতারাতি বন্ধ হওয়ার ঝুঁকিতে নেই কোনো ব্যাংক, বরং একক প্রচেষ্টায় কিংবা একীভূত হয়ে এসব ব্যাংক আবারও ঘুরে দাঁড়াবে বলে মনে করেন ব্যাংকাররা। তবে সে চেষ্টায় এখন বাধা পালিয়ে যাওয়া লুটেরারা। নাম প্রকাশ না করার শর্তে ব্যাংক সংস্কারে দায়িত্বশীলরা বলছেন, পতিত ক্ষমতাসীনরা চেষ্টা করছে আবারও নানাভাবে প্রভাব বিস্তারের। বিতর্কিত ব্যবসায়ী এস আলম, নজরুল ইসলাম মজুমদার, চৌধুরী নাফিজ শরাফত সহ গেল সরকারের
ব্যাংক লুটেরাদের আবারও সোচ্চার হওয়ার অভিযোগ উঠেছে। পরিচয় প্রকাশ না করার শর্তে ব্যাংক সংস্কারে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল একাধিক ব্যক্তি নিশ্চিত করেছেন এমন তথ্য। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিদেশে বা জেলে বসে আবারও ব্যাংক খাত নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা। এতে সহযোগিতা করছেন একসময় তাদেরই নিয়োগ দেয়া ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। অভিযোগ আছে কেন্দ্রীয় ব্যাংকের কিছু কর্মকর্তার বিরুদ্ধেও। চেষ্টা তো তারা চালাবে, বিরতিহীনভাবে চেষ্টা চালাবে, কিন্তু দোজ হু আর ইন দি কন্ট্রোল অফ দি হোল থিং, তারা যদি শক্ত না থাকে তাহলে এটা হইতে পারে। তাদেরকে নজরদারিতে রাখা উচিত অবশ্যই দেশের সাথে। এর আগে এস আলম সিন্ডিকেটে দেউলিয়া হতে বসে পদ্মা, ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও কমার্স ব্যাংক সহ ডজন খানেক ব্যাংক। ব্যাংকাররা বলছেন এখন পরিস্থিতি বদলেছে। এরই মধ্যে ৬টি ব্যাংকে শুরু হয়েছে আন্তর্জাতিক মানের নিরীক্ষাও। তাদের দাবি, রাতারাতি দেশের কোনো ব্যাংক বন্ধ হওয়ার ঝুঁকিতে নেই। আমরা প্রত্যেক ম্যানেজারকে যে টার্গেট দিয়েছি সেটা হচ্ছে মার্চের মধ্যেই প্রত্যেকটি ব্রাঞ্চ, প্রত্যেকটি সাব ব্রাঞ্চ মান্থ ওয়াইজ তাদেরকে প্রফিটে আসতে হবে, এবং জুনের ফিগার আমরা দেখতে চাই ইট ইজ নো মোর ইন লস, ইট ইজ ইন প্রফিট। যেখানে বাংলাদেশ ব্যাংক অলরেডি বিদেশি পরামর্শক দ্বারা অ্যাসেট কোয়ালিটি রিভিউ করছে, ওগুলো কিন্তু কম্পারেটিভলি সেইফার। কেন সেইফার বলছি? কারণ এসব জায়গায় লুটপাট কিন্তু অনেকটা বন্ধ হয়ে গেছে। এমন মতের সঙ্গে একমত বিশ্লেষকরাও। এই ধরনের পরিস্থিতি এখন নাই, আউটসাইড থেকে এমন কোনো সিমটম নাই যে এটা বন্ধ হবে। পালিয়ে যাওয়া ক্ষমতাধরদের অপকর্ম আড়াল করতে কোনো প্রলোভন বা প্ররোচনায় ব্যাংক সংস্কার কাজ বাধাগ্রস্ত করা যাবে না বলেও জানান পর্ষদ সদস্যরা। কেউ আপনার কম্প্রোমাইজ করে এখানে থাকবে এমনটা কাউকে দেখে আমার একদম মনে হয়নি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। টাঙ্গাইলের কালিহাতীতে গভীর নলকূপের দখল নিয়ে সংঘর্ষের জেরে ১৫২ বিঘা জমির বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। সল্লা এলাকায় তালুকদার এবং মণ্ডল গ্রুপের সংঘাতের পর মামলার ঘটনায় বন্ধ রয়েছে বিএডিসির সেচ কার্যক্রম। এ ঘটনায় অতিরিক্ত টাকা আদায় এবং বিএডিসির কর্মকর্তাদের গাফিলতিকে দুষছে দুপক্ষই। অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেনি বিএডিসি কর্তৃপক্ষ। মাঘের সকাল, ধানের পাতায় শোভা পাচ্ছে শিশির কণা। কুয়াশার ঘেরা টোপে ছুটে চলা যেন গ্রাম বাংলার কৃষকের নিত্য সকাল। তবে সোনালী ফসলের স্বপ্নে হানা দিয়েছে দুঃস্বপ্ন। কালিহাতীর সল্লা এলাকার কাকমারি পাথালকান্দি গ্রামে শতাধিক কৃষকের প্রায় ১৫২ বিঘা জমি। হাল চাষ হলেও নলকূপ পরিচালনার দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও মামলার জেরে সেচ বন্ধ, অনিশ্চিত বোরো আবাদ। তালুকদার গ্রুপের দাবি, বিএডিসির সেচের আওতায় তাদের ৮০ বিঘা জমি রয়েছে। সেই জমিতে অতিরিক্ত টাকা আদায়ে বাধা দেওয়ায় কয়েকজনকে মারধর করে পঙ্গু করে দিয়েছে মণ্ডল গ্রুপ। আমরা একটু ভয় পাচ্ছি যে আমাদের বারবার হামলা করছে, আমাদের ৯-১০ জনকে হামলা করছে, একজনের পাও কাইটা হালাইছে। অভিযোগ, একতরফা মণ্ডল পক্ষকে সেচকল পরিচালনার দায়িত্ব দেয়, কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। খরচ হয় ৪০ টাকা, নিতাছে সে ৯০ টাকা। এতে আমাদের ইয়ে হয় না, পুষে না। দোষটা এই বিএডিসিকে নিতে হবে। বিএডিসির কারণে এই ঘটনাগুলো ঘটছে। নতুন কমিটি না হলে, বাস্তবায়ন না হলে আমরা এই কমিটির অধীনে কোনো জমি চাষ করব না। সম্প্রতি সংঘর্ষের ঘটনায় মামলার পর থেকেই পলাতক মণ্ডল পক্ষের লোকজন। তাদের যে কথা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট দিচ্ছি। এখন সংঘর্ষ হয়েছে, এটা ঠিক আছে, ওই সময় আমি ছিলাম না, আমি জানি, আমি গেছি বাজারে। অভিযোগ অস্বীকার করে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি বিএডিসির কর্মকর্তারা। উপজেলা সেচ কমিটি থেকে একটা সিদ্ধান্ত দিচ্ছে, ম্যানেজার পক্ষ মানে নাই। আমরাও বারবার বলছি আমরা সম্মিলিত ভাবে করেন। চার্জ আছে একটা সেচ চার্জ, টাকাটা ওনাদের যে জমিগুলা, ওরা ২,৬০,০০০ টাকা উঠাইছে, যে আমরা এটা দিব না, যেহেতু উঠাই না, ওদের এক করে নাই, না দেওয়াটাই স্বাভাবিক। দ্রুত সমস্যা নিরসন করে চাষাবাদ শুরুর উদ্যোগের কথা জানিয়েছে কৃষি বিভাগ। এই জমি নিয়ে তো অনেক বছর যাবত সমস্যা, মারামারির তথ্যটা আমি পাইছি। চাষ না হলে তো এটা সমস্যাই। যে কমিটি আছে, কমিটির মাধ্যমে এটা নির্ধারণ হয়েছে। ২০১৩ সালে কালিহাতীতে ৬টি অগভীর নলকূপ বন্ধ করে দিয়ে একটি গভীর নলকূপ স্থাপন করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।
ফেনীতে মুহুরী সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের সুফল পাচ্ছে না প্রান্তিক চাষি। মাঠে অবকাঠামো থাকলেও অকেজো হয়ে পড়ে আছে স্কিমগুলো। অভিযোগ, লুটপাটের কারণে এই হাল প্রকল্পটির। শিগগিরই সেচ ব্যবস্থা সচল করতে না পারলে আবাদে প্রভাব পড়ার শঙ্কা কৃষি কর্মকর্তাদের। বৈদ্যুতিক পাম্পের সাহায্যে প্রিপেড মিটার ব্যবস্থায় ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে খাল থেকে জমিতে সেচের পানি সরবরাহ করতে চালু হয় মুহুরী সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প। 562 কোটি 69 লাখ টাকার প্রকল্পে অর্থায়ন করে এশীয় উন্নয়ন ব্যাংক। 2015-16 অর্থবছরে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হয় 2024 সালে, কিন্তু এর 534টি স্কিমের মধ্যে চালু আছে কেবল 130টি। এছাড়া তেলের পাম্পের তুলনায় বৈদ্যুতিক পাম্পে কম খরচে কৃষকের পানি পাওয়ার কথা থাকলেও খরচ ধরা হয়েছে বেশি। সরকারে মনে করেন কোটি টাকা কষ্ট করি আমাদের জন্য বসাইছে, প্রজেক্টটা করছি, কিন্তু আমরা ঠিক মতো পানিটা পাইতেছি না। আমরা কি লাভ? আমাদের এখানে আমানে পানি উড়ি জায়গা হচ্ছে, আমি কতটা করছিলাম আর সামনে আর করতাম না, তো পানি উড়ি জায়গা আমাদের সামনে বীজ দিছে, ধান দিছে, আর দিছে পানি ছাড়া তো আমরা রোয়ারই পারিয়েন না। এদিকে প্রকল্পের অবকাঠামোর অস্তিত্ব ঠিক থাকলেও 800-র বেশি পাম্পই অকেজো। কৃষি কর্মকর্তারা বলছেন, দ্রুত সেচ ব্যবস্থা সচল করতে না পারলে প্রভাব পড়বে আবাদে। অনিশ্চয়তার মধ্যে কৃষক দিন কাটাইতেছে, ওনাদের জ্বালা রেডি হয়ে গেছে রোপণ উপযোগী, কিন্তু সেচ পাম্প আদৌ চালু হবে কিনা এটা বোঝা যাইতেছে না আর কি। স্কিমগুলো মেরামত করে সেচের আওতায় আনার কাজ চলমান, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের মাঠ পর্যায়ে আমাদের মেরামত কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে আমরা প্রায় 100টি স্কিমটি সচল করতে সক্ষম হয়েছি। আরও প্রায় 250টি স্কিমে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা খুব দ্রুত আমাদের কার্যক্রম শেষ করার চেষ্টা করছি। ফেনীর 5 উপজেলা ও চট্টগ্রামের মিরসরাইয়ের 18,000 হেক্টর জমিতে সেচের লক্ষ্যমাত্রা থাকলেও এই প্রকল্পের মাধ্যমে সাকুল্যে সেচের আওতায় এসেছে 3,000 হেক্টর এলাকা। ডিবিসি নিউজ ডেস্ক। প্রায় 2 বছর শরীয়তপুর সদর হাসপাতালের হিমাগারে পড়ে আছে 2 ভারতীয় নাগরিকের মরদেহ। হিমাগার সংকট থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ পড়েছে বিপাকে। 4টি হিমাগারের 2টি দীর্ঘ সময় আটকা থাকায় সুবিধা বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। অন্যদিকে কারাভোগ শেষে খালাস পেলেও 20 ভারতীয় নাগরিক রয়েছেন জেলটির কারাগারে। কূটনৈতিক জটিলতায় তাদের হস্তান্তর সম্ভব হচ্ছে না এখনো। অবৈধ অনুপ্রবেশের দায়ে শরীয়তপুরে পদ্মা সেতু প্রকল্প এলাকায় আটক হন 22 ভারতীয় নাগরিক। এরপর বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত হয়ে জেলা কারাগারে বন্দী তারা। তাদের মধ্যে সত্যেন্দ্র কুমার 2023 সালের 18 জানুয়ারি এবং বাবুল সিং 15 এপ্রিল মারা যান। এরপর থেকেই দুজনের মরদেহ সদর হাসপাতালের হিমাগারে রয়েছে। এই ভারতের লাশের কারণে আমরা দুর্ভোগ পাইতেছি, অথবা ফ্রিজে কোনো চাইলে রাখতে পারি না। বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন থাকবে এই লাশ দুটি যাতে খুব দ্রুত অপসারণের ব্যবস্থা করা হয়। হাসপাতালটির হিমাগারে 4টি মরদেহ রাখার ব্যবস্থা রয়েছে। দীর্ঘ সময় 2টি আটকা থাকায় সুবিধা নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। এই লাশ দুটো থাকার কারণে আমাদের অন্যান্য লাশ অনেক সময় জরুরি আসলে সেই সব লাশ রাখতে আমাদের সমস্যা হয়। যদি দূতাবাসের মাধ্যমে এই লাশগুলোকে আমাদের কোনো যেসব মেডিকেল কলেজ আছে, ঢাকা মেডিকেল হোক বা অন্য কোনো মেডিকেল কলেজে, এখান থেকে যদি হস্তান্তর করে তাহলে আমাদের এই জটিলতা দূর হয়। মরদেহ দুটি সংরক্ষণে এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় 24 লাখ টাকা। এছাড়া জনবল সংকট থাকলেও 24 ঘন্টা নিরাপত্তা দিতে রাখতে হচ্ছে 2 জন কারারক্ষী। আমরা এই বিষয়টা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারাও এটা মন্ত্রণালয় জানিয়েছেন, কিন্তু ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এটার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যতদিন পর্যন্ত এই ব্যবস্থা না নেওয়া হবে ততদিন তো এটার কোনো সুরাহা হচ্ছে না। শরীয়তপুর জেলা কারাগারে এখনও বন্দী 4 নারীসহ 20 জন ভারতীয় নাগরিক। সাজাভোগের মেয়াদ শেষ হলেও ভারতের পক্ষ থেকে সাড়া না পাওয়ায় এখনও মুক্তি পাননি তারা। ডিবিসি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র শহীদ জিয়া হল। মঞ্চনাটক, থিয়েটার, নাচ গান সহ নানা অনুষ্ঠান আয়োজিত হতো এখানে। তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2009 সালের শেষ দিকে বন্ধ করে দেওয়া হয় যাবতীয় কার্যক্রম। অযত্ন অবহেলায় পুরো হল ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সিলিং ভেঙে পড়েছে, খসে পড়েছে দেয়ালের পলেস্তারা। ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে এখন হলটি। সিলিং ভেঙে পড়েছে, খসে পড়েছে দেয়ালের পলেস্তারা। মঞ্চ, চেয়ার কোনো কিছুই অক্ষত নেই। পানি পড়ে শ্যাওলা ও গাছ জন্মেছে দেয়াল এবং সিঁড়িতে।
নারায়ণগঞ্জ শহরের চাষড়া শহীদ জিয়া হলের বর্তমান অবস্থা এমনই। রাতে এখানে প্রবেশ তো দূরের কথা, দিনের আলোতেও যেন ভুতুরে বাড়ি। 1981 সালে নির্মাণের পর এই হল হয়ে উঠেছিল জেলাবাসীর সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র। মঞ্চনাটক, থিয়েটার, নাচ, গানসহ নানা অনুষ্ঠান আয়োজিত হতো এখানে। কিন্তু 2009 সাল পর্যন্ত এই হল চালু থাকলেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর হলটি সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অযত্ন অবহেলায় 2015 সালে পরিত্যক্ত ঘোষণা করা হয় হলটি। আপনার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে মনে করেন যে এটার কার্যক্রম বন্ধ হয়ে যায়। নিরাপত্তা ব্যবস্থা না রাখায় ভেতরের বিভিন্ন আসবাব খুলে নিয়ে গেছে মাদকসেবী ও চোরেরা। জানালায় এমনকি গ্রিলও কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 2023 সালের রাতের আধারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুরালটি ভেঙে ফেলেন সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারীরা। আওয়ামী লীগ সরকার আসার পরের থেকে এটা যখন কার্যক্রম বন্ধ হয়ে গেছে তখন এটা মনে করেন যে একটা ভূতের বাড়ির মতন হয়ে আছে। হলটি ভেঙে বহুতল মার্কেট নির্মাণের পরিকল্পনা থাকলেও সরকার পরিবর্তনের পর সেটি থমকে গেছে। হল পুনর্নির্মাণের দাবি রাজনৈতিক নেতা ও এলাকাবাসীর। গত 15 বছর এই হলের প্রতি যে অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে সেটা এই সরকার করবে না। নারায়ণগঞ্জের যে সকল কালচার, কৃষ্টি বিভিন্নভাবে এটা ব্যবহার হতে পারে। হল পুনর্নির্মাণের বিষয়ে কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সদ্যবিদায়ী জেলা প্রশাসক। যেহেতু ইঞ্জিনিয়ারদের একটি রিপোর্ট রয়েছে, এটি ঝুঁকিপূর্ণ ভবন, সুতরাং এটি নতুন করে করলে নারায়ণগঞ্জের মানুষের জন্য উপকার হবে এবং আমি মনে করি এটি পুনরায় নির্মাণ করা প্রয়োজন। নতুন করে জিয়া হলটি তৈরি হলে সংস্কৃতি চর্চা সহ বিভিন্ন সভা সেমিনার করা সহজ হবে বলে প্রত্যাশা এলাকাবাসীর। ডিভিসি নিউজ ডেস্ক। কম সময়ে অধিক মুনাফা হওয়ায় ক্ষীরা চাষ বাড়ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশে। চাহিদা ভালো থাকায় এই অঞ্চলের ক্ষীরা যাচ্ছে ঢাকা সহ সারা দেশে। স্থানীয় বিক্রেতাদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন পাইকাররা। সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত উল্লাপাড়া ও তাড়াশ উপজেলায় ব্যাপকভাবে চাষ হয়েছে ক্ষীরার। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বেশ। ভোরের আলো ফুটতেই কৃষকরা ব্যস্ত হয়ে পড়েন মাঠ থেকে ক্ষীরা তুলতে, আর তা বস্তায় ভরে ওজন মাপা শেষে পাঠানো হচ্ছে স্থানীয় হাটে। মৌসুমের শুরুর মতো এখন দাম না পেলেও ফলন ভালো হয় খুশি কৃষক। আবাদ এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এবার শসা চাষের যে মৌসুমটা দরকার সেটা একদম সম্পূর্ণ অনুকূলে ছিল আমাদের। 2022 এমন ফার্স্টে গেছে, এখন মনে হয় কম হয়েছে, এখন 10-1200 টাকা। ফলনও খুব হয়, প্রচুর ফলন হয়। আমাদের ফলন মোটামুটি ভালোই হয়েছে এবং আমাদের দেশের ক্ষীরা খুব সুস্বাদ হয়। স্বাদ ভালো হয় এই অঞ্চলের ক্ষীরার চাহিদা বেশ। বেচে কেনার জন্য অস্থায়ী বাজার গড়ে তুলেছেন মৌসুমি ব্যবসায়ীরা। অন্য অন্য এলাকার চেয়ে এই এলাকার ক্ষীরাটা মান ভালো, খুবই সুস্বাদু। বিশেষ করে বগুড়া, ঢাকা থেকে কিছু আসে, রাজশাহী, এদিকে খুলনা পর্যন্ত ব্যাপারী এখানে আসে। এই বাজারে অনেক ক্ষীরা হয়, ক্ষীরাটা খুবই সৌন্দর্য। মাটির ক্ষীরা হলো জাংলার চাইতে সৌন্দর্য। আমি নিজেও বিভিন্ন জায়গায় বিক্রি করি। স্থানীয় কৃষি বিভাগ বলছে কম সময়ে বেশি মুনাফা হয় দিন দিন বাড়ছে ক্ষীরার আবাদ। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া এবং তাড়াশ উপজেলা প্রায় 465 হেক্টর জমিতে আমাদের শসা উৎপাদন হচ্ছে, আর ক্ষীরা হচ্ছে 421 হেক্টর জমিতে। উল্লাপাড়ায় আমাদের শসার একটা হাব তৈরি হয়েছে, মার্কেট। এখন পর্যন্ত কৃষকরা ভালো দাম পাচ্ছে। সিরাজগঞ্জে ক্ষীরা আবাদ ঘিরে বেড়েছে কাজের সুযোগ, আবার ব্যবসা করে স্বচ্ছতা ফিরেছে অনেক পরিবারে। খালিদ হৃদয়, ডিভিসি নিউজ, সিরাজগঞ্জ। ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিন ব্যবস্থা না নিলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে, সাফ জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন চীন থেকে আমদানি পণ্যের ওপর 10% শুল্ক বাড়ানোর কথা। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে কথা জানান তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য ইউরোপীয় ইউনিয়নকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর অবকাঠামো নির্মাণ এবং বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে ক্যাপিটল হিলে হামলাকারী ডোনাল্ড ট্রাম্পের 1600 শতকের মধ্যে এরই মধ্যে জেল থেকে মুক্ত হয়েছেন হেনরি এনরিক্টার রিও এবং স্টুয়ার্ট রোডস। তারা দুজনই রিপাবলিকানের মনোনীত সংগঠন প্রাউড বয়েজের নেতা। দায়িত্ব গ্রহণের পর নিজের এজেন্ডা বাস্তবায়নে এক মুহূর্ত নষ্ট করেননি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার কয়েক মিনিট পরই একাধিক নির্বাহী আদেশে সই করে পূর্বসূরি বাইডেন প্রশাসনের বিভিন্ন
অভিবাসন কর্মসূচি বাতিল করেছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বৈধভাবে অভিবাসনের প্রকল্প CBA-1 জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে নির্বাহী আদেশে সই সহ অভিবাসন বিরোধী বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ট্রাম্প। দ্বিতীয় দফায় মসনদে বসেই সবার আগে বাইডেন প্রশাসনের বৈধ অভিবাসনের কর্মসূচি CBP-1 বন্ধ করলেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে 30,000 অভিবাসন প্রত্যাশী অনিশ্চয়তায় পড়লেন। এছাড়াও প্রথম দিনেই রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আবেদন ঠেকানো এবং সীমান্ত সিল করার উদ্যোগ নেন ট্রাম্প। পাশাপাশি যুক্তরাষ্ট্রের দক্ষিণে মেক্সিকোর সাথে সীমান্তে জরুরি অবস্থা জারি করেন। এতে সীমান্তে দেয়াল নির্মাণের জন্য কংগ্রেসের অনুমতি ছাড়াই ফেডারেল তহবিল থেকে অর্থায়নের ব্যবস্থা করতে পারবেন ট্রাম্প। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে দেয়াল নির্মাণের সহায়তা ও অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব দিয়েছেন সেনাবাহিনীকে, যদিও এই নির্দেশনা দেশটির আইনের সাথে সাংঘর্ষিক। রাজনৈতিক আশ্রয় নেয়ার প্রক্রিয়া বন্ধের পাশাপাশি বেশ কিছু দেশের ওপর আবারও ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ারও আভাস দিয়েছেন তিনি। বন্ধ করা হয়েছে শরণার্থীদের পুনর্বাসন প্রকল্প। এছাড়া যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বন্ধের উদ্যোগ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এতে স্বাস্থ্যসেবা সহ সরকারি বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হবেন অবৈধ অভিবাসীদের সন্তানরা। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের আগের মেয়াদে যেসব অবৈধ অভিবাসীদের কাছ থেকে সন্তানদের আলাদা করা হয়েছিল সেসব পরিবারের একত্রীকরণের জন্য বাইডেন প্রশাসনের গঠিত টাস্ক ফোর্স ভেঙে দিয়েছেন ট্রাম্প। তার এজেন্ডা বাস্তবায়নে অভিবাসন কর্তৃপক্ষকে যেসব স্থানীয় সংস্থার সহায়তা করতে অপারগতা জানাবে ফেডারেল তহবিল থেকে তাদের অর্থায়ন বন্ধের নির্বাহী আদেশেও সই করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। খেলার খবর। একদিন বিরতির পর চট্টগ্রামে আজ আবারও শুরু বিপিএল হাই ভোল্টেজ লড়াই। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6:30টায়। আর প্রথম ম্যাচে চিটাগং কিংসের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তখনও আসেনি কোনো দল, আসেনি ক্রিকেটার, তবুও ভেসে আসছিল ব্যাট বলের আওয়াজ। মাঠে ঢুকে দেখা গেল একাকী মুশফিকুর রহিমের বেধড়ক বল পেটানোর দৃশ্য। 7 ম্যাচে 4 ইনিংসে 73 রান, সর্বোচ্চ 34। বিপিএলে এমন বাজে সময় কবে গেছে মুশফিকুর রহিমের হয়তো তিনি নিজেও জানেন না। তবুও মুশিকে নিয়ে আশা হতো নয় ফরচুন বরিশাল। প্রত্যাশা এই পকেট ডিনামাইট জ্বলে উঠবে সময় মতো। আমরা অ্যাজ এ টিম হিসেবে আমরা দুটা না 3টা ডিপার্টমেন্টে ভালো কিছু করতে চাই। তো আশা করছি যে এই 3 জায়গাতে আমরা যেগুলা লাস্ট ম্যাচগুলোতে যেগুলো ভুল ছিল ওগুলো থেকে আমরা আরো ভালোভাবে কামব্যাক করব। অভিজ্ঞ মাহমুদুল্লাহ ওভারসিজ হার্ড হিটার দাভিদ মালান, আছেন ন্যাশনাল ক্যাপ্টেন শান্ত, তাওহিদ হৃদয়। অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সিতে বরিশালকে টেনে নিয়ে চলেছেন তামিম ইকবাল। খুলনার বিপক্ষে হার দেখলে টেবিলের 3-এর অবস্থান হবে না নড়চড়, তবে জয়টাই চাই বরিশালের। পারফরমেন্স যদি চিন্তা করি তাহলে আমরা ম্যাচ বাই ম্যাচ আগানোর ট্রাই করছি এবং প্রত্যেকটা ম্যাচ নিয়ে ফোকাস করছি এবং ম্যাচ বাই ম্যাচ আগানোটাই ভালো হবে, যেহেতু সামনের দিকে আমাদের বড় বড় খেলা আসছে বা সেমিফাইনাল খেলা আসবে ইনশাল্লাহ। তো আশা করছি যে ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো কিছু করে ইনশাল্লাহ সামনের দিকে আগাবো। টানা 4 ম্যাচ হারের পর খুলনার বাউন্স ব্যাক। শেষ ম্যাচে ব্যাটে ধার দেখিয়ে 2 শতাধিক রান করে ম্যাচ জিতেছে মেহেদি মিরাজরা। বরিশালের জাহানদাদ, রিপন, রিশাদদের পরীক্ষা নিতে চায় আফিফ, নাইম, শেখরা। টি-20 খেলা যেদিন যে টিম ভালো খেলবে সেদিন আমরা সকলেই বিলিভ করছি সেদিন সেই টিমটাই জিতবে। তো আমরা আমাদের বেস্ট পারফর্মটা যদি করতে পারি বরিশালের সাথেও, আর স্পেশালি রাত্রে প্রত্যেকটা টিম দেখছি আমরা একটু ফিল্ডিংয়ে স্ট্রাগল করছে। ফিল্ডিংটা যদি ভালোভাবে করতে পারি সেক্ষেত্রে আমাদের ফরে থাকতে পারে ম্যাচটা। 7 ম্যাচে 3 জয়, 6 পয়েন্ট নিয়ে খুলনার যথেষ্ট সম্ভাবনা রয়েছে শেষ 4-এ যাবার। তবে তার জন্য ম্যাচ জয়ের বিকল্প নেই। অন্যদিকে নিজেদের অবস্থান দৃঢ় করতে হলে হারা চলবে না বরিশালের। বিপিএলে শুরু হয়ে গেছে হিসাব নিকাশ। কারো কারো পা হওয়ার কালেই সর্বনাশ, কেউ আবার হিসাব করছে টিকে থাকার, আবার কেউ বা অবস্থান দৃঢ় করার। তেমনই একটা ম্যাচ ফরচুন বরিশাল ভার্সেস খুলনা টাইগার। শাহান পাপন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজের সমতায় ফিরেছে বাংলাদেশের মেয়েরা। তাতে 2025 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সম্ভাবনা টিকে রইল নিগার সুলতানার দলের। সেন্ট কিটসের ওয়েস্টার্ন পার্কে রাতে বাংলাদেশের মেয়েরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে 60 রানে।
3 ম্যাচের সিরিজের শেষে ম্যাচে জিতলেই নিউজিল্যান্ডকে বাছাই পর্বে ঠেলে বিশ্বকাপের টিকিট কাটবে বাংলাদেশ। টস হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ 48 ওভারে অল আউট হয় 184 রানে। এই রান নিয়েই দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে 35 ওভারে 124 রানে অল আউট করে দেয় বাংলাদেশ। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার 30 রানে 3 উইকেট নিয়েছে। 2 লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন ও পেসার মারুফা আক্তার পেয়েছে 2টি করে উইকেট। এবার দেখে নেওয়া যাক আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান সংবাদ শিরোনামগুলো। শুরুতেই আমার হাতে রয়েছে প্রথম আলো। প্রথম আলো তাদের শিরোনামে এনেছে মধ্যবিত্তের চালের কেজি এখন 80 টাকা, মোটা চাল 55। সেই সাথে তারা আরও একটি শিরোনাম করেছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, সাইবার বুলিং বাদ, জাতীয় সঙ্গীত ও পতাকার অবমাননার ধারা যুক্ত। পরবর্তীতে চলে যাচ্ছি সমকালে। সমকাল তাদের সংবাদ শিরোনামে এনেছে জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ বাতিলের আদেশ, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির প্রভাব পড়বে বাংলাদেশেও। প্রথম দিনেই নির্বাহী আদেশের ঝড়। সেই সাথে সমকাল শিরোনাম করেছে রপ্তানি বাণিজ্যে পাওয়া যাবে বড় সুবিধা। চলে যাচ্ছি দৈনিক যুগান্তরে। অর্থনৈতিক সংক্রান্ত টাস্ক ফোর্সের কাছে অভিযোগ, আমি চাঁদা দিতে দিতে নিঃস্ব হয়ে গেছি। সমকাল আরও একটি শিরোনাম করেছে কাতরাচ্ছে কিশোর আব্দুল্লাহ, অনিশ্চিত স্বপ্ন পূরণ। এবারে দৈনিক কালবেলা। দৈনিক কালবেলার সংবাদ সম্মেলনে উঠে এসেছে পুলিশের পোশাক নিয়ে বিভিন্ন সমালোচনা। প্রস্তাবিত পোশাক নিয়ে ক্ষুব্ধ পুলিশ, এই রঙের পোশাকে ময়লা বেশি জমে। সেই সাথে কালবেলা তাদের শিরোনামে আরও এনেছে ডায়ালাইসিসের সামর্থ্য নেই 93% রোগীর। বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন শিরোনামে এনেছে টাকা যায় প্রাণও যায়, মশার থাবায় 2 বছরে 2280 মৃত্যু এবং হাসিনাকে ফেরাতে কঠোর ঢাকা। দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনামে উঠে এসেছে কাউন্সিলরের মাধ্যমে সুপ্রিম কোর্টে বিচারিক নিয়োগ, প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্যের কাউন্সিল, 45 বছরের নিচে কেউ আবেদন করতে পারবেন না। কালের কণ্ঠ। কালের কণ্ঠের শিরোনামে এসেছে সাবেক 50 নারী এমপি করজালে। অনুসন্ধানে তাদের উঠে এসেছে এবং সেই সাথে তারা আরও একটি শিরোনাম করেছে আশঙ্কাজনক হারে বিক্রি কমায়ে উদ্বিগ্ন সিমেন্ট শিল্পের উদ্যোক্তারা, জালিয়াতির একাদশ সংসদ নির্বাচনের তদন্ত চায় কমিশন। সর্বশেষ যেই বাংলা দৈনিকটি আমার হাতে রয়েছে বর্ণিক বার্তা। বর্ণিক বার্তার শিরোনামে এসেছে অধ্যাপকদের অপরাধ আড়াল করেছে কি শ্বেতপত্র কমিটি ব্যাংক এবং আর্থিক খাতের ক্ষেত্রে। সেই সাথে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল সহ একগুচ্ছ নির্বাহী আদেশে সই করল ডোনাল্ড ট্রাম্প। Now let's look at the news headlines of daily newspapers. First of all, the Daily Star. Foreign advisors China tour 10 extra years for repaying China's loans. Interest rates might be lowered. The Business Standard. To avoid collapse, LPG operators seek 15-year loan rescheduling with interest waivers. Next, the Daily Observer. Bangladesh Bank likely to face hurdles to getting a 4th tranche of IMF loan on poor reserves. Last one, New Age. Asylum's loan hit 2.25 lakh crore, 44% anonymous. সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন ডিবিসি।